টেলিফোনটা পেয়ে বেরিয়ে পড়েছিলাম। এই অসময়ে এত হন্তদন্তভাবে শঙ্কর আমায় কখনো ডেকে পাঠায় না। আজ সবেমাত্র যখন খবরের কাগজটা নিয়ে বসেছি, একবার ওপরে উঠে যাব ভাবছি, ঠিক সেই সময় টেলিফোনটা পেয়ে চমকে উঠেছিলাম। হ্যালো। হ্যাঁ শঙ্কর, বলো। নয়নপুর বলে একটা জায়গার কথা শুনেছো? এখান থেকে বেশ খানিকটা সময় লাগে, প্রায় ঘন্টাখানিক। শুনেছি, নয়নপুরের একটা মন্দিরের কথা বেশ কয়েকবার কানে এসেছিল। অনেক বছর আগে সেদিকে একবার গিয়েও ছিলাম মনে হয়। কিন্তু তুমি আবার নয়নপুর নিয়ে পড়লে কেন? না, সকালে একজন টেলিফোন করেছিলেন, নয়নপুরের বাসিন্দা। সেখান থেকে আমার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিশেষ কোনো একটা কেসের ব্যাপারে কথা বলতে চান। উনি টেলিফোন করেছেন, আধ ঘন্টার মতো পেরিয়ে গেছে। আশা করছি আর আধ ঘন্টার মধ্যে তিনি এসে পড়বেন, যদি অন্য কোনো সমস্যা না হয় তাহলে। তুমি যদি পারো একবার এসো। এই ব্যাপার, আমি আসছি। গলা শুনে কি মনে হলো? গলা শুনে মনে হলো ব্যাপারটা বেশ কিছুদিন ধরেই চলছে। সমস্যা কি ভদ্রলোক খুলে না বললেও রীতিমতো চিন্তিত। কথা বলার সময় মাঝে মধ্যেই খেই হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ নার্ভাস হয়ে রয়েছেন। এবার বাকিটুকু ভদ্রলোক এখানে এলেই বোঝা যাবে। তবে হ্যাঁ, ভদ্রলোক নিজের পরিচয় দিলেন রিটায়ার্ড পুলিশ অফিসার। অর্থাৎ কেসটা খুব একটা সহজ নয়। পুলিশ অফিসার পুলিশের কাছে না গিয়ে আমার কাছে আসছে, এটাই ভাবছি আমি। তার মানে ভদ্রলোক নিশ্চয়ই আগে পুলিশের কাছে গিয়েছিলেন। যাই হোক, তুমি এসো, তারপর দেখছি। এত পর্যন্তই শঙ্করের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছিল। তারপরে ওপরে গিয়ে ছাদে পাখির খাঁচাগুলোর কাছে দাঁড়ালাম। আগেই বলেছি, আমার পাখির ব্যবসা রয়েছে। সেই সূত্রে বর্তমানে গোটা ছাদে পাখির থাকার ব্যবস্থা এবং তাদের দেখাশোনা করবার জন্য একজন লোক রয়েছে। আরও একজন লোকের প্রয়োজন। যদিও পুরো কাজটি ওই একটি লোকই মোটামুটি গুছিয়ে ফেলতে পারে, তবে ওই আরেকটা দোকানের কথাবার্তা চলছে। সেটা হলে তখন লোক বাড়াতে হবে। আজকের কাজকর্ম মোটামুটি বুঝিয়ে দিলাম। অবশ্য সে নিজেই সব কিছু করে, উল্টে সেই আমাকে সমস্ত খবরাখবর দেয়। তারপর নিচে নেমে এসে পোশাক বদল করে নিয়ে বেরিয়ে পড়লাম শঙ্করের বাড়ির উদ্দেশ্যে। মনে মনে কিন্তু খচখচ করতে লাগলো একটা ব্যাপার, নয়নপুর কি সেই নয়নপুর যেখানে আমি গিয়েছিলাম? আর ভদ্রলোক যদি সত্যি সত্যি রিটায়ার্ড পুলিশ অফিসার হয়, তাহলে এমন কি ব্যাপার হয়েছে যার জন্য তিনি চিন্তিত হয়ে রয়েছেন? এমন কোনো জটিল সমস্যা কি যেটা পুলিশ পর্যন্ত সাহায্য করতে পারছে না? তবে শঙ্করের ওপর আমার ভরসা আছে। তবুও বন্ধু, তোমার জন্য বোধহয় জটিল কিছু অপেক্ষা করছে। ঘরে গিয়ে দেখি তখনও কেউ আসেনি। চড়ক এসে একটু পরেই 2 কাপ চা দিয়ে গেল। চায়ের লম্বা চুমুক দিতে দিতে শঙ্কর কিন্তু বেশ নির্লিপ্তভাবেই খবরের কাগজে চোখ বুলিয়ে যাচ্ছিল। আমি বললাম, আরে কি হলো? ভদ্রলোক ঘন্টাখানেকের মধ্যে আসবে বললেন তো। ঘন্টাখানেক তো পেরিয়ে গেছে মনে হচ্ছে। তাহলে তুমি এখনো চুপ করে বসে চা খাচ্ছ? এখনো পর্যন্ত কেসটা আমার হাতে এসে পৌঁছয়নি এবং সে ব্যাপারে আমি তেমন কিছুই জানতে পারিনি। তাই শুধু শুধু এখন থেকে সেটা নিয়ে মাথা ঘামিয়ে কিংবা ভদ্রলোকের এত দেরি হচ্ছে কেন সেটা নিয়ে মাথা খারাপ করে আমার মনে হয় না কোনো লাভ আছে। বিভিন্ন কারণে দেরি হতে পারে। 1 ঘন্টা বলেছেন বলেই 1 ঘন্টার মধ্যেই আসবেন এমন ভাবাটা আমার মনে হয় ঠিক নয়। অপেক্ষা করো বন্ধু, অপেক্ষা করো। এই কথা বলতে বলতেই নিচের তলা থেকে সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। চড়ককে বলাই ছিল, বাইরে থেকে কেউ এলে তাকে যেন সোজাসুজি ওপরে নিয়ে আসা হয়। তাই সেও জিজ্ঞাসা করার ধার ধারল না। আমরা সোজা হয়ে বসলাম। একটু পরেই ঘরের পর্দা ঠেলে যিনি ঢুকে এলেন তাকে দেখে সত্যি সত্যি পুলিশ বলে মনে হয়। যেমন তার চেহারা তেমন লম্বা চওড়া, নাকের তলায় বেশ মোটা একটা গোঁপ রয়েছে, গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল মাঝারি আকারে ছাঁটা, পরনে প্যান্ট শার্ট, মাথায় বোধহয় একটা টুপি ছিল রোদের হাত থেকে বাঁচার জন্য। তিনি ঘরে ঢুকে এগিয়ে এসে শঙ্করের সঙ্গে করমর্দন করলেন।
তারপর আমার সঙ্গেও করমর্দন করতে করতে একটু উৎসাহী চোখে শঙ্করের দিকে তাকাতেই শঙ্কর বলল, আমার বন্ধু শান্তনু চক্রবর্তী, প্রত্যেকটা কেসে প্রায় আমার সঙ্গেই শান্তনু থাকে। শান্তনু বাবুর কথা আমি নিজেও শুনেছি। তাছাড়া আপনার কথা আমি আমার একজন পরিচিতের কাছ থেকে শুনেছি। আপনারা নিশ্চয় মিস্টার রায়ের সঙ্গে পরিচিত। মিস্টার রায় আর আমি একসময় একটা কেসে একসঙ্গে ছিলাম। তখনই তার সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল। এখন ব্যাপারটার সঙ্গে জড়িয়ে পড়ে আমি মাত্র 3 দিন আগে মিস্টার রায়কে একবার টেলিফোন করেছিলাম। তখনই তিনি আপনার কথা বলেছেন। আপনি বসুন, এতটা দূর থেকে এসেছেন। এই চড়ক, একটু জল দিয়ে যা তো। চা জল খান, তারপরে কথা বলছি। আপনাকে দেখে যেমন বিধ্বস্ত বলে মনে হচ্ছে, তেমন বোঝা যাচ্ছে আপনি মানসিকভাবেও বিধ্বস্ত হয়ে রয়েছেন। সত্যি মানসিকভাবে বিধ্বস্ত রয়েছি। আমি যে কি সমস্যায় রয়েছি সে কথা আপনাকে হয়তো ভালোভাবে খুলে বলতেও পারবো না। শঙ্কর ভদ্রলোককে আশ্বস্ত করল। জল খেয়ে চায়ের কাপে চুমুক দিয়ে ভদ্রলোক একবার গলা পরিষ্কার করে নিলেন। তারপর বললেন, আমি পুলিশের চাকরি থেকে রিটায়ার করেছি প্রায় বছর খানেক হলো। নয়নপুরে আমি আগে থাকতাম না, থাকতাম অন্য জায়গায়। সেখানে একটা ঘটনা ঘটে, তারপরে আমাকে সেই জায়গা ছেড়ে নয়নপুরে চলে আসতে হয়। আপনার পরিবার মানে আপনি বিবাহিত? বিয়ে করেছিলাম, সে কয়েক বছর আগের কথা। তবে বছর 2-1 মধ্যে একটা অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী মারা যায়। তখনও সন্তান হয়নি। পরে অবশ্য সবাই বলেছিল আর একটা বিয়ে করার কথা। আমিও যে সেরমটা ভাবিনি এমনটা নয়, কিন্তু ইচ্ছে হয়নি। তাছাড়া পুলিশের চাকরি, এখানে কিছুদিন থাকতে হয় তো ওখানে কিছুদিন। শুধু শুধু আর ঝামেলা মাথার উপর চাপিয়ে লাভ কি? তাই সেসব কথা ভাবিনি। বছর 2 আগে রিটায়ার করার আগে পর্যন্ত চরকির মতো এখানে ওখানে ঘুরেছি। সত্যি বলতে দেখুন শঙ্করবাবু, পুলিশের জীবনে অনেক রকম ঘটনা ঘটে, আমার সঙ্গেও ঘটেছে। তবে কখনো আপোষ করিনি, মাথা নিচু করিনি। সেই কারণেই কোথাও বেশি দিন টিকে থাকতে পারিনি বটে, তবে নিজের মতো করে পুলিশের চাকরি করে গেছি। বছর 2 আগে একটা ঘটনা ঘটার পরে পুলিশের চাকরি থেকে রিটায়ার নিজেই করি, না হলে আরও কয়েকটা বছর। আপনি বললেন 2 বছর আগে রিটায়ার করেছেন এবং বছরখানেক আগে অন্য একটা জায়গায় আপনার সঙ্গে কোনো একটা ঘটনা ঘটেছিল, আর তারপরে ওখান থেকে নয়নপুরে চলে আসেন। সেই ঘটনাটা কি? আমি যেখানেই চাকরি নিয়ে যেতাম সেখানে পুলিশের কোয়ার্টার পেলেও সেখানে থাকতাম না, আমার পছন্দ হতো না। আশেপাশে কোথাও একটা ভাড়া বাড়ি পেলে সেখানেই থাকতাম। একা সংসার, বুঝতেই পারছেন, বেশিরভাগ সময় খাওয়া দাওয়ার বাইরেই করতাম। বাড়িতে ফিরে ওই কোনো রকমে খানিকটা ঘুম, তারপরে আবার উঠে ডিউটি। এর আগে ছিলাম বসন্তপুর বলে একটা জায়গায়, নারায়ণপুর থেকে প্রায় 1 ঘন্টা 2 পথ। তাছাড়া বসন্তপুরে ছিল আমার শেষবারের মতো পোস্টিং। বসন্তপুরে আমি যেখানে থাকতাম তার লাগোয়া আর একটা ঘর ছিল। সমস্যা হলো সেখানে একদিন রাতে চুরি হয়। আমার পাশের লাগোয়া ঘরে যে থাকতো তার আসল বাড়ি এখানে নয়, বসন্তপুর থেকে সে কিসে যেন কাজ করত।
সেই চুরিতে তার ঘরে থাকা তার জমানো সমস্ত টাকা পয়সা এমনকি আরো অনেক কিছুই চুরি যায়। আঘাতটা তার কাছে অনেক বড় ছিল, কারণ অনেকগুলো বছর ধরে সেখানে ব্যবসা করে সে যা টাকা পয়সা জমিয়েছিল সেই সব কিছু ওইখান থেকে চলে যায়। কিন্তু আমার ঘরে কোনো চুরি হয়নি, এমনকি আমার ঘরের দরজা পর্যন্ত খোলা হয়নি। সমস্যাটা হলো ওই ছেলেটি সন্দেহ করে যে ওই চুরির কাজটা আমি করিয়েছি, আর না হলে আমি নিজেই করেছি। কারণ ঘরের দরজা ভাঙা ছিল না, কেউ তালা খুলে ঘরের ভেতরে ঢুকেছে। একটা কাজে সেদিন রাতে তাকে যেতে হয়েছিল এলাকার বাইরে, আর আমিও সেই রাতে এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। বাড়িতে গোটা রাত দুটো ঘর ফাঁকা ছিল, আর সেই ফাঁকা ঘরকেই চোর কাজে লাগিয়েছিল। কিন্তু কোনো প্রমাণ ছাড়া সে তো আপনাকে সন্দেহ করতে পারে না। তাছাড়া আপনি যে বাড়িতে ছিলেন না তারও তো প্রমাণ রয়েছে। রয়েছে, কিন্তু সমস্যা হলো সে কথা সে বিশ্বাস করতে চায় না। তারও অন্য কোনো পারিপার্শ্বিক সমস্যা ছিল, কিন্তু ধাক্কাটা সে সহ্য করতে পারে না। প্রথমে রীতিমতো অসুস্থ হয়ে সে হাসপাতালে ভর্তি হয়, এবং সেখান থেকেই ব্যাপারটা মানসিক হাসপাতাল পর্যন্ত পৌঁছে যায়। তার গোটা জীবনের অর্জিত সমস্ত কিছু সে হারিয়ে ফেলেছিল একটা রাতের মধ্যে। কথাটা শুনে আমার সত্যি বলতে একটু অস্বস্তিই হলো। একটা মানুষ তার জীবনের অর্জিত সমস্ত কিছু মাত্র একটা রাতের মধ্যেই হারিয়ে ফেলে। শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাবে সেটাই স্বাভাবিক। বেশ বুঝতে পারছিলাম চঞ্চলবাবু কথাগুলো বলার সময়ও কেমন যেন ইতস্তত করছিলেন। তার মানে ওই ছেলেটি আপনাকে দোষারোপ করেছিল, এবং সেই কারণেই কি আপনি ওই জায়গাটা ছেড়ে দেন? ব্যাপারটা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু বুঝতেই পারছেন মাত্র বছর খানেক আগেই আমি রিটায়ার করেছি। তাছাড়া ছেলেটির চাপাচাপিতেই একরকম পুলিশ আমার সম্মতিতেই আমার ঘর সার্চ করেছিল। তেমন কোনো কিছু না পাওয়া যাওয়ায় উল্টে তারা ছেলেটির নামে আমার উপরে মানহানির মামলা এনেছিল। আমি যদিও ব্যাপারটা বাড়তে দিইনি, কিন্তু ছেলেটি সন্দেহ করেছিল আমি জিনিসপত্র চুরি করে অন্য কোথাও সরিয়ে ফেলেছি। সে এক তুমুল ঝগড়া। তারপর ছেলেটি সেখান থেকে তার বাড়ির লোকেদের সঙ্গে হাসপাতালে চলে যায়। আমি আর বেশি দিন সেখানে থাকিনি। তারপর সেখান থেকে চলে আসি নয়নপুরে। এ মনে করুন বছরখানেক আগের কথা। আর এবারে কি হয়েছে? সমস্যাটা শুরু হয়েছে প্রায় মাসখানেক ধরে। ধরুন ঘরে বসে রাতের বেলা বই পড়ছি বা নিজের মতো কিছু করছি, হঠাৎ মনে হলো বাড়ির ছাদে কে যেন হাঁটাহাঁটি করছে। গলা তুলে ডাকলে বা শব্দ করলে ওপরে সেই শব্দ বন্ধ হয়ে যাচ্ছে। আবার বেশ কিছুক্ষণ পরে একই রকমভাবে সেই শব্দটা শুরু হয়ে যাচ্ছে। দু একবার খালি হাতে ওপরে ছাদের থেকে ঘুরে এসেছি, কিন্তু গিয়ে দেখি কিচ্ছু নেই। এমনকি একটু আগে যে ছাদে কেউ ছিল সেটাও ভালোভাবে বোঝা সম্ভব নয়। শুধু তাই নয়, রাতের বেলা হলেই বাড়ির চারপাশে কারা যেন ঘুরে বেড়ায় বলে মনে হয়। মাঝে মাঝে দরজা জানালায় ধাক্কা দেওয়া থেকে শুরু করে আরও এমন অনেক কিছু হয় যেগুলো আমার রাত্রিবেলায় রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে। ব্যাপারটা তো আপনাকে কেউ ভয় দেখানোর জন্য করতে পারে। মনে করুন কোনোভাবে ভয় দেখিয়ে কোনো একটা উদ্দেশ্য সাধন করতে চাইছে কেউ। আচ্ছা, ওই এলাকায় আপনার সঙ্গে আশেপাশের লোকেদের সম্পর্ক কেমন? খুব একটা খারাপ কিংবা ভালো কোনোটাই বলা যায় না। বুঝতেই পারছেন, ভাড়ার বাড়ি, আশেপাশেও বেশ কিছু ঘর বাড়ি রয়েছে।
এই জায়গাটাই একেবারে ফাঁকা নয়। আশেপাশে কয়েকটা একতলা দোতলা বাড়ি আছে, এমনকি রাস্তার উল্টো দিকেও আছে। নয়নপুরের কাছে বাইরে বড় রাস্তা থেকে ভেতরের করিম বাজার বলে একটা জায়গা রয়েছে। সেই বাজার পেরিয়ে ডান হাতে একটু এগোলেই আমার থাকার জায়গা। দিনের বেলা বাজারের দিক থেকে প্রায় দুপুর পর্যন্ত শব্দ ভেসে আসে। লোকজনের কোলাহল রাত্রের বেলায় একটু কমে, কিন্তু সেই সময় শুরু হয় এমন উৎপাত। একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, আপনি পুলিশের সাহায্য না নিয়ে আমার কাছে কেন এলেন? পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশের পাহারার ব্যবস্থাও করেছিলাম। পুলিশের পাহারা থাকলে তেমন কিছু হয় না, কিন্তু এমনভাবে তো খুব বেশি দিন পুলিশের পাহারা রাখা যায় না। তাই আমি নিজেই ব্যাপারটাকে বন্ধ করে দিই। তারপরে আবার সেই একই জিনিস। কিন্তু বলুন তো, পুলিশের পাহারায় কতদিন ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবো? আমি ব্যাপারটা শেষ দেখতে চাই। দেখুন, ব্যাপারটা কি হয়েছে সেটা তো এমনভাবে বোঝা যাবে না। সেটা বোঝার জন্য হয় আমায় আপনার বাড়িতে যেতে হবে, আর না হলে কিন্তু সমস্যা হলো এই মুহূর্তে একটা কাজে আমি ব্যস্ত হয়ে রয়েছি। আপনি একটা কাজ করুন, আপনি শান্তনুকে নিয়ে যান। শান্তনু আপনার সঙ্গে 2 দিন ওই বাড়িতে কাটাক। কথাটা বলে শঙ্কর আমার দিকে তাকালো। আমি কি বলবো বুঝতে পারলাম না। প্রথমত, চঞ্চলবাবু এসছেন শঙ্করের কাছে, তিনি চাইবেন শঙ্কর যাতে তার সঙ্গে যায়, কিন্তু সেটা না করে আমায় পাঠাবে, সেটা বোধ হয় আমার মতো তিনিও ভাবতে পারেননি। শান্তনু বাবু আমার সঙ্গে যাবেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে যদি আপনিও... সত্যি বলতে একটা বিশেষ কাজে আমি এখন ব্যস্ত হয়ে রয়েছি। অন্তত 2 দিন। 2 দিন আপনি শান্তনুকে আপনার কাছে নিয়ে গিয়ে রাখুন। চিন্তা করবেন না, শান্তনু শুধু আমার বন্ধু নয়, নানা কেসে আমার সঙ্গেও সমানভাবে কাজ করেছে। তাই শান্তনুর দেখা আর আমার দেখা দুটোই এক। আর শান্তনু, তোমায় বলি, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। বিশেষ করে রাতের বেলা চোখ কান সমস্ত কিছু খোলা রাখবে। চঞ্চলবাবু যা বললেন তার ভিত্তিতে আমার মনে হয় যে কোনো সময় চঞ্চলবাবুর ওপর আক্রমণ হতে পারে। এই কথায় চঞ্চলবাবু যেন রীতিমতো ঘাবড়ে গিয়ে বললেন, এ কি বলছেন শঙ্কর বাবু? এই কথা আমার একবারও মনে হয়নি। আমার মনে হয়েছে কারণ ব্যাপারটা তো এমনই। আপনি নয়নপুরে রয়েছেন প্রায় বছরখানেক হয়ে গেল, আপনি নিজেই বলছেন, অথচ হঠাৎ করে মাঝখানে এইসব শুরু হয়েছে। তাই এইসবের পেছনে একটাই মোটিভ থাকতে পারে, কোনোভাবে আপনাকে আক্রমণ করা। আর তাই আপনার সঙ্গে যদি শান্তনু থাকে তবে আমি খানিকটা নিশ্চিন্ত হতে পারি, কারণ শুধু পুলিশের ওপর ভরসা করা যাবে না। পুলিশের সাহায্য নিলেই অপরাধী আবার শান্ত হয়ে পড়বে। তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। এরপরে তো আর কিছু বলা যায় না। আমি খানিকক্ষণ সময় নিলাম তৈরি হয়ে নেওয়ার জন্য। প্রায় ঘন্টা 2 পর আমি রওনা হয়ে গেলাম চঞ্চলবাবুর সাথে। শুধু যাওয়ার আগে আমাকে শঙ্কর একবার আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, খবরদার, অতিরিক্ত কিছু করতে যাবে না। বিশেষ করে রাতের বেলা খুব সাবধানে কাজ করবে। রাতের বেলা চট করে বাইরে বেরিয়ে পড়বে না। আর একটা কথা, সিঁড়িতে নিশ্চয়ই দরজা থাকবে, সেই দরজার দিকে ভালো করে লক্ষ্য রাখবে। রাতের বেলা ছাদের ঘরে দরজাটা খোলা রাখবে না, কেমন? কেমন যেন মনে হলো শঙ্কর শেষের কথাটার ওপর বড্ড বেশি জোর দিল। তাহলে কি ছাদের ঘরের দরজাটা? চঞ্চলবাবুর সঙ্গে প্রায় ঘন্টা 2.5 মধ্যেই নয়নপুর এসে পৌঁছলাম। এবার বুঝতে পারলাম কেন আসার সময় দেরি হয়েছে। একেতেই প্রথমবার তিনি নয়নপুর থেকে জয়ন্তপুর এসেছিলেন, তাতে প্রথমত পথ গুলিয়ে ফেলা, দ্বিতীয়ত যে গাড়িতে তিনি এসেছিলেন সে গাড়িটার অবস্থা খুব একটা ভালো নয়। যথারীতি ঘন্টা 2.5 ধরে জার্নি করে আমরা নয়নপুরে গিয়ে পৌঁছলাম। গাড়ি থেকে নেমে চঞ্চলবাবু বললেন,
কিছু মনে করবেন না মিস্টার চক্রবর্তী, এই পথ আমার অপরিচিত। এই দিকে বহুদিন তেমন কোনো কাজ নেই, তাই যাওয়ার দরকার পড়েনি। আর আজকাল সব কেমন যেন বদলে গেছে, তাই সামান্য একটু সমস্যা হলেও। সমস্যার কিছু নেই, তবে এদিকে রাস্তাঘাট কিন্তু খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। আমাদের জয়ন্তপুরের চেয়ে তো অনেকটাই খারাপ। তবে এদিকে একবার এসেছিলাম, এখানে একটা বিখ্যাত মন্দির আছে না? মন্দির আছে, তবে সেটা এই দিকটা নয়। এখান থেকে আরও অনেকটা যেতে হবে, নয়নপুরের একেবারে উল্টো প্রান্তে। আপনি হয়তো ট্রেনে এসেছিলেন, ট্রেন লাইনে এলে ওই দিকটা কাছে পড়ে। তবে ওই পথে যাতায়াত করতে আমার খুব একটা ভালো লাগে না। তাছাড়া বুঝতেই পারছেন, এই এমন একটা সময় যতটা নিজেদের লোকের সঙ্গে থাকা যায় আর কি। বুঝতে পারলাম ভদ্রলোক সত্যি সত্যি গোটা ব্যাপারটা নিয়ে মানসিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু এমন সামান্য একটা ব্যাপারে এমনভাবে দুর্বল হয়ে পড়বেন, তাও একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, যিনি জীবনে কখনো কারোর সঙ্গে। কথাটা ভাবতে ভাবতেই হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় আসতে লাগলো। আচ্ছা চঞ্চলবাবু, আপনার কাউকে সন্দেহ হয়? মানে আপনার কোনো পুরনো শত্রু কিংবা এমন কেউ যে আপনাকে এভাবে ভয় দেখাতে চাইছে? শঙ্কর যখন বলেছে তখন ব্যাপারটার মধ্যে সে কিছু একটা বুঝতে পেরেছে। কেউ আপনাকে আক্রমণ করতে চাইছে, এমন কারোর কথা মনে পড়ে? আমার দিকে তাকিয়ে ম্লান হাসলেন চঞ্চলবাবু, তারপর বললেন, জীবনে কখনো আপোষ করিনি মিস্টার চক্রবর্তী, করলে হয়তো এমন কিছু হতো না। শত্রুর সংখ্যাও কম নয়। এমনি এমনি কি আর নয়নপুরের মতো একটা জায়গায় এসে বাসা বেঁধেছি? যখন পুলিশে চাকরিতে ছিলাম তখন ভয় ছিল না, কিন্তু এখন মাঝে মাঝে ভয় যে হয় না সে কথা বলবো না। শুধু হাতে গোনা তো নয়, জীবনে যাদের সঙ্গে শত্রুতা হয়েছে তারা কেউ ভালো মানুষ ছিল না। আর তাই। কথা শেষ না করেই তিনি হাত দেখিয়ে বাড়ির ভেতর ঢুকলেন। আমিও বুঝতে পারলাম ভদ্রলোকের সমস্যাটা এত সহজে সমাধান হবে না। শঙ্কর কি সেই কারণেই আমাকে এখানে পাঠিয়ে দিল? মনে মনে শঙ্করের দূরদর্শিতার প্রশংসা না করে পারলাম না। আর ঠিক তখনই চঞ্চলবাবুর মুখে একটা উত্তেজনার ডাক শুনে চমকে তাড়াতাড়ি এগিয়ে গেলাম সামনের দিকে। এমনকি যে আমাদের গাড়িতে করে নিয়ে এসেছিল সেও গাড়ি রেখে এগিয়ে এলো দরজার দিকে। আর দুজনে এগিয়ে গিয়ে দেখি বন্ধ দরজার পাল্লাটা খুলতে যাওয়ার আগেই পায়ের দিকে চোখ চলে গেছে, আর সেখানে পড়ে আছে খানিকটা টাটকা রক্ত। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে একটু গড়িয়ে নিয়েছিলাম। চঞ্চলবাবুর বাড়িতে একতলায় পাশাপাশি দুটো ঘর, সামনে লম্বা বারান্দা, তাতেই এক পাশে রান্নার জায়গা। ওপরে দুটো ঘর করার মতো জায়গা আছে, কিন্তু সেখানে তেমন কিছুই হয়নি। সিঁড়িঘরটা উঠে গিয়ে সামনের ছাদে পড়েছে। একটা ঘরে চঞ্চলবাবু নিজে থাকেন, অন্য ঘরটা একরকম গুছিয়ে রাখা আছে। লোকজন এলে থাকতে দেবেন কিংবা তার বইপত্র পড়াশোনা এই সমস্ত কাজে লাগে। এই ঘরটাই আমার জন্য বরাদ্দ হয়েছিল। আসার আগেই দুপুরের খাবার হোটেল থেকে আনা হয়েছিল, তাই খেয়ে শুয়েছিলাম। বিকেলে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি চঞ্চলবাবু বারান্দার কাছে একটা চেয়ারে বসে আছে। আমায় দেখতে পেয়ে বললেন, ব্যাপার কি হলো বলুন তো? কতটা রক্ত ঘরের দরজার সামনে। সকালে যখন বেরিয়েছি তখনও এমন ছিল না। তাছাড়া রক্তটা কিসের? দেখুন, আমার মনে হয় চিন্তা করার কিছু নেই। আপনাকে ভয় দেখাবার জন্য কেউ রক্তটা ফেলে গেছে। তবে ওটা যে কোনো মানুষের রক্ত নয় সেটা আমার কেমন যেন মনে হলো। অন্য কোনো রক্তও তো হতে পারে।
ব্যাপারটা নিয়ে বেশি ভাববেন না। পুলিশের চাকরি থেকে রিটায়ার করার পর মনের সাহস কেমন যেন কমে গেছে। তাছাড়া 1 মাস ধরে এই সমস্ত ব্যাপার চলায় আরও কেমন যেন নার্ভাস হয়ে পড়েছি। তাছাড়া হৃদযন্ত্রটাও একটু দুর্বল হয়েছে। মাসখানেক আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম, বুঝলেন। এসব উল্টো পাল্টা চিন্তার কারণেই হচ্ছে। হঠাৎ যদি বড় সড়ো কিছু হয়ে যায়, আর আশেপাশে কেউ কোথাও নেই যে আমার জন্য এখানে আসবে। তাছাড়া ব্যাংকে টাকা পয়সা আর যেটুকু জমানো রয়েছে সেটুকুতে কি হবে। সম্পর্কের এক ভাগনা আছে, যদিও তার বয়স অনেক কম, না হলে তাকে এখানে রাখতে পারতাম। আমার মনে হয় ব্যাপারটা আপনাকে ভয় দেখাবার জন্যই। কেউ হয়তো আপনাকে ভয় দেখিয়ে তার কোনো একটা কাজ হাসিল করতে চাইছে। তাছাড়া আজ রাতে তো আমি এখানেই আছি, দেখি। আচ্ছা, শেষবার কবে আপনি রাত্রিবেলা বাড়ির চারপাশে পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন? 3 দিন আগে রাত্রিবেলায় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেটাই বলি। সন্ধ্যার সময় চঞ্চলবাবু ঘরে ছিলেন। আমি একটু বাইরে বেরিয়েছিলাম। ওখানে ফাঁকা একটা জায়গা আছে। তারপর রাস্তার আশেপাশে বাড়িঘর রয়েছে। পাঁচিলের ওপারে একটা দোতলা বাড়ি, অন্য পাশে একতলা বাড়ি। মোটামুটি যাকে বলা যায় পাড়া এলাকা তেমনই। এমন একটা জায়গায় যদি কোনো অঘটন ঘটে তাহলেও আশেপাশের লোকেরা কিছুই বুঝতে পারবে না। চঞ্চলবাবুর সঙ্গে বিকেলের সময় বসে অনেক কিছু শুনছিলাম এলাকার সম্পর্কে। 3 দিন আগের কথা। সেদিন সকালে ফোন করে সমস্তটা জেনেছিলাম। তার আগের দিন রাত্রিবেলা, তখন রাত অনেক হবে, কী কারণে যেন ঘুমটা ভেঙে গিয়েছিল। আপনি দেখেছেন হয়তো, আপনার ঘরের পায়ের কাছে জানালা রয়েছে একটা, আমার ঘরেও আছে। ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমেছি, এমন সময় হঠাৎ করে পায়ে সেই জানালার কাছে একটা প্রচণ্ড ধাক্কা। তারপরে আবার সব চুপচাপ, যেন কোথাও কিচ্ছু নেই। আমি বিছানা থেকে নেমে ঘরের আলোর সুইচটার দিকে এগিয়ে যাচ্ছিলাম। ঘরের আলোটা জ্বেলে তারপর কিছু করব, কিন্তু ঘরের সুইচটা টিপতেও ঘরের মধ্যে আলো জ্বলল না। অন্ধকার আগের মতোই রয়েছে। চমকে উঠলাম। এমনটা তো হওয়ার কথা নয়। স্পষ্ট মনে আছে, ঘুমোতে যাওয়ার আগে ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম। এখন মাঝে মাঝে রাতের দিকে একটু গরম পড়ে। তাছাড়া এদিকটায় রাতে গরম থাকে। ঘুমটা যখন ভেঙেছিল তখন ঘামে ভিজে অস্থির হয়ে গিয়েছিলাম। কোনো রকমে হাতড়ে হাতড়ে টেবিলের পাশে একখানা টর্চ তুলে নিলাম। তারপর টর্চের আলো জ্বালিয়ে জানালার উপরে ফেললাম। না, কোথাও কোনো শব্দ নেই। ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে বারান্দার কাছটায় এগোতে যাব, এমন সময় দেখি ওই বারান্দার সামনের খোলা জানালা মতো জায়গাটা, ওখান থেকে কে যেন দৌড়ে এক পাশ থেকে অন্য পাশে চলে গেল। চমকে উঠলেও তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। টর্চের আলো জ্বালিয়ে বাইরের দিকে ফেললাম। আগে এমন হলে চেঁচামেচি করে আশেপাশের লোকজন ডাকতাম, কিন্তু তারপরে কিছুই না দেখে সকলেই একটু বিরক্ত হতো। এখন তাই চিৎকার করে ডাকাডাকি করলেও যে কেউ আসবে তার ভরসা নেই। একটু পরেই আবার ছাদের ওপরে পায়ের শব্দ শুনতে পেলাম। ছাদে এ প্রান্ত থেকে ও প্রান্ত কেউ যেন ধপ ধপ করে ছাদের ওপর হেঁটে চলেছে। কিন্তু অন্যবার যেটা হয়নি, সে এমন একটা ব্যাপার এবার হলো। আমি টর্চ নিয়ে বাইরের দরজা জানালার কাছে দাঁড়িয়েছি। এমন সময় দেখতে পেলাম ওদের সামনের জানালার কার্নিশ,
ওই কার্নিসের ওপরে কে যেন বসে আছে। দুটো পা কার্নিস থেকে নিচের দিকে ঝুলছে। পাঁচটা অন্ধকারে যেন অদৃশ্য ছিল। এমন একটা দৃশ্য দেখে আমি অবাক হয়েছিলাম। চোখ দুটো যেন থমকে গিয়েছিল। জানালার কাছে ওই কার্নিসের দিকে তাকিয়ে কিন্তু তার একটু পরেই ঘোর কাটে। তখন এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। শুধু ছাদের ওপর থেকে ধপ ধপ পায়ের শব্দ শোনা যাচ্ছে, আর কিছু না। বাইরে বেরিয়ে দেখেননি, কিংবা যখন ছাদে সেই শব্দ হয়েছিল তখন ছাদের ওপর উঠে দেখার চেষ্টা করেননি? এমন একটা ব্যাপার হওয়ার পর প্রত্যেকবার আমি ছাদের ওপর কিংবা বাইরে গিয়ে দেখার চেষ্টা করেছি। আশেপাশের লোকজন ডেকে আনার চেষ্টাও করেছি। সেদিন আর কি করতাম। বুঝতে পারছি, গোটা ব্যাপারটা আপনার মনের ওপর ভীষণ মানসিক একটা এফেক্ট ফেলেছে। এটাই স্বাভাবিক নয় কি? এই কারণে এই দাসবাবুর কথায় আমি মিস্টার রায়চৌধুরীর কাছে গিয়েছিলাম। মিস্টার রায়চৌধুরী ব্যাপারটা হ্যান্ডেল করতে পারেন, এবং আপনি যখন এসেছেন আপনি নিশ্চয়ই সমস্যাটা বুঝতে পারবেন। অন্ধকার নামলেই কেমন যেন হয়ে যায় সব কিছু, কি যেন একটা হয়। বুঝতে পারছিলাম চঞ্চলবাবু একসময় পুলিশ অফিসার থাকলেও এখন সাধারণ মানুষের মতোই গোটা বিষয়টায় ভয় পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হলো মৃত্যু ভয়। শঙ্করের মুখে আক্রমণের কথাটা শুনে তিনি আরও বেশি ভয় পেয়ে গেছেন। সন্ধ্যার সময় বাইরেটা ঘুরে বেরিয়ে আলাদা করে তেমন কিছুই চোখে পড়ল না। শুধু একটা ব্যাপার বুঝতে পারলাম, বাড়িটা একতলা এবং সিঁড়ি ঘর রয়েছে। জানালার কার্নিস থেকে ছাদের দূরত্ব খুব বেশি নয়। এমনকি বাড়ির পেছনের দিকে কার্নিস, আর লম্বা একটা গাছ ভেঙে খুব সহজেই ছাদে উঠে আসা যায়। কিন্তু তবুও কেউ একজন রাত্রিবেলায় তার বাড়ির ছাদে উঠে তাকে বারবার ভয় দেখাতে যাবে কেন? মনে মনে স্থির করলাম, আজ রাতে যদি তেমন কোনো ব্যাপার ঘটে তাহলে নিশ্চয়ই বাইরে বেরিয়ে একবার দেখার চেষ্টা করব। শঙ্কর যাই বলুক না কেন, চুপ করে ঘরে বসে থাকা তো আর যাবে না। টেলিফোনটা এসেছিল সন্ধ্যের সময়। চঞ্চলবাবু আমায় ডেকে নিলেন। দেখি অপর প্রান্তে শঙ্কর। আমায় বলল, বাড়িটা আর তার আশেপাশে যতটুকু দেখেছো সমস্ত ব্যাপারটা আমায় ভালো করে খুলে বলো। বাড়িটার বর্ণনা, আশেপাশের বাড়িগুলোর দূরত্ব, এমনকি এমনকি ছাদে ওঠার জায়গাগুলো, সেগুলো লক্ষ্য করেছো? করেছি। ছাদে ওঠা যায়। পেছনের দিকে কটা গাছ আছে। তাছাড়া কার্নিশটাও বেশ নিচু। খুব সহজেই প্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢুকে ছাদে ওঠা সম্ভব। তবে একটা ব্যাপার, সেটা হলো যদি কেউ বাইরে থেকে এসে এই জিনিসটা করে, এতবার হচ্ছে, এতগুলো লোককে রাত্রিবেলা চঞ্চলবাবু ডেকেছেন, তারপরেও কেউ ধরা পড়ল না কেন? আর সবচেয়ে বড় কথা, মোটিভটা কি? মোটিভ এখন খুঁজে লাভ নেই, কারণ আমাদের সন্দেহ বা যখন কোনো ব্যক্তি এই মুহূর্তে নেই, সেটা হওয়ার পরেই আমরা মোটিভটা খুঁজে বার করতে পারবো। এখন দেখতে হবে কার সুযোগ রয়েছে কাজটা করার। জানি না, আজকের রাতটা দেখি, তারপর না হয় জানাবো। আমার কথা ভালো করে শোনো শান্তনু, অকারণে রাতের বেলা ঘর থেকে বাইরে বের হতে যাবে না। বাইরে যেই থাকুক না কেন তার কাছে অস্ত্র থাকতে পারে। অস্ত্র ছাড়া এমনভাবে কেউ বাড়িতে ঢুকবে না। চঞ্চলবাবু নিশ্চয়ই নানান কারণে ভয় পেয়ে আছেন, তাই তিনি নিজে কিছু করতে পারবেন না, সে কথা সে জানে। তার উদ্দেশ্য কি আমরা এখনো জানি না, তাই চট করে বাইরে বেরোতে যাবে না। আমার মনে হলো একবার বলি। তুমি কি ভাবছো আমি ভয় পাচ্ছি? তুমি থাকলে কি এটাই করতে? তুমিও তো যেতে। কিন্তু সে কথা বলতে পারলাম না। তার বদলে শঙ্করের কথায় সম্মতি জানালাম, কারণ তার ওই কথাটা, অচেনা জায়গা, তার ওপর মোটিভ আমরা কিছু জানি না। খালি হাতে অস্ত্রধারী কোনো অপরাধীর মুখোমুখি হওয়াটা কাজের কথা নয়। আরও কয়েকটা কথা বলে
টেলিফোনটা নামিয়ে রাখতেই পাশ থেকে চঞ্চলবাবু বললেন, শঙ্করবাবু কবে আসবে বললেন? আমি মনে মনে একটু ক্ষুণ্ণ হলাম। শঙ্কর যে ব্যাপারটা সমাধান করতে পারে সেটা আমিও সমাধান করতে পারি, এবং আমি সমাধান করতে পারি বলেই আমায় শঙ্কর এখানে পাঠিয়েছে। তাই বললাম, হয়তো শঙ্কর আমায় পাঠিয়েছে সমস্ত ইনফরমেশন পাঠাবার জন্য। তাছাড়া আমি গোটা ব্যাপারটা দেখে যদি কিছু করতে না পারি তখন শঙ্কর আসবে। 2 দিন তো আমার হাতে রইল। চঞ্চলবাবুর মুখ দেখে মনে হলো না তিনি আমার কথায় বিশেষ খুশি হয়েছেন, কিন্তু আমার কিছুই করার নেই। আমি সোজা চলে গেলাম নিজের ঘরের দিকে। রাতেও রান্না হলো না। সন্ধ্যার দিকে এসে টাকা নিয়ে গেল, তারপর সেই রাতের খাবার এনে দিল। প্রশ্ন করব ভেবেছিলাম, কিন্তু কখন যে সে খাবার দিয়ে চলে গেছে আমি খেয়ালই করিনি। রাতের খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেলাম। রাতে কিছু হলো না। অনেকক্ষণ পর্যন্ত প্রায় জেগেছিলাম। জাগতে হবে জেনে সঙ্গে করে বই নিয়ে এসেছিলাম। সেই বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। তাছাড়া চঞ্চলবাবুকে বলাই ছিল, কোনো রকম এদিক ওদিক দেখলেই তিনি যেন আমায় ডাকেন, আর রাতের মধ্যে সেই ডাক আসেনি। ভোরবেলা চঞ্চলবাবুর মুখে সামান্য হাসি দেখা গেল। তিনি বললেন, দেখেছেন, গোয়েন্দার কাছে গিয়েছি কি যাইনি, আজ আর কিছুই হলো না। বোধহয় আপনি বাড়িতে আছেন ব্যাপারটা ওরা বুঝতে পেরেছে, সেই জন্যই। তাহলে তো সমস্যা হয়ে গেল। যদি এমন হয় তাহলে তো আমাকে আপনার বাড়িতে থেকেই যেতে হবে চঞ্চলবাবু। কাল তার চোখে মুখে যে ভয় ভাবটা দেখেছিলাম আজ সেটা নেই। সকালে নিজের হাতে চা করলেন, সামান্য জল খাবার তৈরি করলেন। বোঝা যায় একা জীবন থাকতে থাকতে তিনি নিজেই সমস্ত কাজ নিজে করে নেওয়ার অভ্যেস করে ফেলেছেন। দুপুরের দিকে একটা গাড়ি ভাড়া করে আমরা কাছেই একটা বড় পার্ক মতো জায়গা ছিল সেখানে ঘুরতে গেলাম। পার্ক না বলে ফুলের বাগান বলাই ভালো। টিকিট কেটে দেখার কোনো ব্যবস্থা নেই, এমনি ঢোকা যায়। তবে বিশাল বড় জায়গা নিয়ে এই বাগান রক্ষণাবেক্ষণের লোকজন রয়েছে। ঘুরতে ঘুরতে একসময় মাথা থেকে চঞ্চলবাবুর এই সমস্যার ব্যাপার সব কিছুই কেমন যেন সরে গেল একপাশে। ঘুরে ফিরে মোটামুটি বিকেলের একটু আগে আগে আবার বাড়ির দিকে আসছি, এমন সময় দেখি বাড়ির দরজার সামনে কি যেন একটা দাঁড়িয়ে আছে। বাইরে রাস্তার কাছে আমি দেখতে এগোতে গেলাম, তখনই লোকটা আমার দিকে মুখ তুলে তাকালো। পরনে একটা ছেঁড়া জামা, মাথার চুল উস্কো খুস্কো, লম্বাটে, মুখটা নোংরা, হাতে পায়ে ময়লা ধুলো লাগা। আমাদের দেখতে পেয়ে কেমন যেন খিলখিল করে হেসে উঠল। চঞ্চলবাবু বোধহয় প্রথমে বিরক্ত হয়েছিলেন, তারপরে লোকটা আবার 2 পা পিছিয়ে গেল। আমরা বাড়ি ঢুকে পড়তেই সেই লোকটা বিড়বিড় করে কি যেন বলতে লাগলো, কিছু বুঝতে পারলাম না। পাগল বোধ হয়, ছেড়ে দিন, কিছু বলতে হবে না। আমিও সেটাই ভাবছিলাম। এদের সাথে শুধু শুধু কথাবার্তা বাড়িয়ে লাভ নেই। তাছাড়া বলা তো যায় না ঠিক কতটা পাগল। কিন্তু কেন জানি না মনে হলো পাগলটা একবার আমার দিকে আর একবার চঞ্চলবাবুর দিকে ভালো করে তাকিয়ে দেখল, তারপর কি যেন বিড়বিড় করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই কেন জানি না আমার মনে হলো এটা সত্যি সত্যি পাগল তো, প্রতিপক্ষের কোনো লোক নয় তো আমাদের ভালো করে দেখে গেল। শঙ্করের সঙ্গে কথা হলো না। সন্ধ্যার পরে চঞ্চলবাবুর সঙ্গে বসে তার পুলিশি জীবনের নানা ইতিহাসের গল্প শুনলাম। ভদ্রলোক পুলিশ জীবনে অনেক কিছুই করেছেন। বড় বড় গুন্ডা থেকে শুরু করে ছোটোখাটো চোর ছেঁচড়া কাউকেই বাদ রাখেননি, কারোর সঙ্গে কখনো আপোষ করেননি। জীবনে কতবার যে তিনি বদলি হয়েছেন তিনি নিজেও হিসাব করে বলতে পারলেন না। কিন্তু শেষের দিকে এসে খানিকটা শান্ত হয়ে গিয়েছিলেন, যেটা হয় আর কি। কতবার যে গুন্ডার দল তাকে আক্রমণ করেছে আর তাকে মারার চেষ্টা করেছে। পিঠের কাছে একটা ক্ষতের দাগ দেখালেন, সেখানে নাকি একসময় গুলিও লেগেছিল একটা গুন্ডা দলকে ধরতে গিয়ে।
এই দুর্দান্ত পুলিশ অফিসার নাকি নিজেই ভাড়া নেওয়া বাড়িতে এসে এমন একটা সমস্যায় পড়বেন, এটা কেউ ভাবতে পেরেছিল? চিন্তা করবেন না, আশা করছি কোনো না কোনো একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে। রাতে সেই আগন্তুক যেই হোক না কেন, সময় হলে ঠিক ধরা পড়বে। রাত্রের বেলায় আবার শুতে গিয়েছিলাম। আগের দিন কিছু হয়নি ভেবে আর কেউ নেই ভেবে চিন্তামুক্তই ছিলাম যে আর কিছুই হবে না। কিন্তু অনেক রাতে হঠাৎ করে একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। দেখি আমার ঘরের জানালার কাছে সেই শব্দটা হচ্ছে, যেন বাইরে থেকে কেউ প্রচণ্ডভাবে জানলার ওপর ধাক্কা দিচ্ছে। প্রথমে শব্দটা শুনে হকচকিয়ে গিয়েছিলাম। ঘরের ভেতরে আলো জ্বলছে না, অথচ মনে হচ্ছে ঘরের ভেতরে ফ্যান চলছিল। গুমোট গরম আছে এইদিকে। তাছাড়া দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে ঘুমোতে বলেছিল চঞ্চলবাবু, কিন্তু এখন তা নেই। ঘরের ভেতর অন্ধকার। বুদ্ধি করে টর্চটা টেবিলের ওপর রেখেছিলাম। তাড়াতাড়ি উঠে টর্চ জ্বাললাম। ভালো করে চারপাশটা দেখে যা বুঝলাম, ফ্যান চলছে না। তার মানে কোনোভাবে ঘরে লোডশেডিং হয়েছে। তাড়াতাড়ি উঠে দরজার কাছে যাব, এমন সময় পাশের ঘর থেকে শুনতে পেলাম চঞ্চলবাবুর চিৎকার, আবার এসেছে, আবার এসেছে, ও ও আবার এসেছে। চঞ্চলবাবুর গলায় কেমন যেন একটা উদ্বেগের ছাপ স্পষ্ট। একটু আগে জানালার কাছে শব্দটা শুনেছিলাম, এখন সেই শব্দটা আবার হলো, যেন সামনের দিকের দরজায়। তারপর যেন ছাদের উপরে কেউ হেঁটে চলে বেড়াতে লাগলো। ঘটনাগুলো খুব দ্রুত ঘটছিল না, কিন্তু আমার যেন মনে হচ্ছিল খুব দ্রুত ঘটে যাচ্ছে। দরজা খুলে বারান্দার কাছে বেরিয়ে এলাম। কি করব? শঙ্কর বলেছিল ঘর থেকে বেরোতে না। তাহলে বিকেলে দেখা সেই পাগলটার কথা মনে পড়ে গেল। তার মানে পাগলটা দেখার জন্যই এসেছিল এই বাড়িতে চঞ্চলবাবুর সঙ্গে কে আছে। আর তারপর কাল সকালে একবার খোঁজ করে দেখতে হবে। চঞ্চলবাবু ততক্ষণে দরজা খুলে বেরিয়ে এসেছে, তার চোখে মুখে ভয়ের ছাপ। ঠিক তখন সামনের বারান্দার জানলার ফাঁকা দিয়ে দেখতে পেলাম বাইরে আধো অন্ধকারের মধ্যে কে যেন একবার দৌড়ে চলে গেল একপাশে। কি করব বুঝতে পারছি না। এমন সময় হঠাৎ একটা ব্যাপার ঘটে গেল। আমার মনে পড়ল ঘরের দরজার কথাটা। সঙ্গে সঙ্গে চঞ্চলবাবুকে কিছু বুঝতে না দিয়ে হুড়মুড় করে উঠে গেলাম ছাদের দরজার দিকে। চঞ্চলবাবু অবাক হয়ে গেলেন, কিছু বলতে পারলেন না। ছাদের দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। এটা আস্তে আস্তে খুললাম যাতে কেউ বুঝতে না পারে। তারপর ধীরে ধীরে দরজা ঠেলে দিলাম। চাঁদের আলো ছাদের ওপর এসে পড়েছে। মাঝারি আকারের একটা রেলিং রয়েছে ছাদের চারপাশে। ঠিক সেই ছাদের রেলিংয়ের এক পাশে কে যেন দাঁড়িয়ে আছে। আমি এক পা করে এগিয়ে গেলাম সেই দিকে। লোকটা তখনও সামনের দিকে তাকিয়ে আছে। একটু এগিয়ে গিয়ে পেছন থেকে লোকটাকে ধরতে যাব, এমন সময় পেছন থেকে ভারী কিসের একটা ধাক্কা এসে পড়ল আমার মাথার উপর। সঙ্গে সঙ্গে চোখে মুখে অন্ধকার দেখলাম। সামনের লোকটা আমার দিকে ঘুরে তাকালো। তার মুখে হাসি, অন্য কিছু নয়, একটা লোক। খালি গা, পরনে হাফ প্যান্ট জাতীয় কিছু একটা পরা রয়েছে। বিড়বিড় করে কিছু একটা বলে যাচ্ছে। আমি পেছন দিকে ঘুরবো যে সেই শক্তিও নেই। চোখের সামনে কালো হয়ে যাচ্ছে, মাথা ঘুরিয়ে নিচে পড়ে যাচ্ছি। আর এমন সময় হঠাৎ করে একটা চেনা গলা শুনতে পেলাম। আর এক পাও নয়, একবার নড়লেই কিন্তু গুলি চালাবো, ওখান থেকে একটুও সরবে না। সঙ্গে সঙ্গে জোরালো টর্চের আলো এসে পড়ল আমার মুখের ওপর। আর সঙ্গে সঙ্গেই শঙ্কর ছুটে এলো আমার কাছে। তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে মিস্টার দাস, এক্ষুনি। চোখ বন্ধ করার আগের মুহূর্তে বুঝতে পেরেছিলাম শঙ্কর আমায় তুলে ধরেছে। আমার মাথা থেকে রক্ত পড়ছে টপ টপ করে। হাসপাতালে যখন জ্ঞান ফিরল, দেখি আমার পাশে শঙ্কর, দাসবাবু, আরেকজন পুলিশ অফিসার এবং তার সঙ্গে দাঁড়িয়ে আছে চঞ্চলবাবু। আমার চোখ খুলতে দেখে চঞ্চলবাবু বললেন, আপনি যে অমন ভাবে ওপরে উঠে গেলেন সেটা কি ভাবতে পেরেছিলাম। শঙ্করবাবু আমায় বলেছিলেন আপনি যা করবেন তাতে বাধা না দিতে।
এমনকি ছাদের দরজা যে আপনি খুলবেন সেটাও বলেছিলেন, কিন্তু এমন কিছু হবে সেটা তো ভাবিনি। একটা ভুল আমার হয়েছিল। আমি ভেবেছিলাম ওরা সংখ্যায় একজন, কিন্তু ওরা যে দুজন সেটা বুঝতে পারিনি। ওই সময় যে শান্তনু ওপরে যাবে আর তখনই যে দুজন ওখানে থাকবে সেটাও তো বুঝতে পারিনি। আপনি বুঝতে পেরেছিলেন যে একজন চঞ্চলবাবুকে ভয় দেখাবার চেষ্টা করছে? সেটা আবার বুঝলেন কি করে? আমি তখনই খানিকটা উঠে বসেছি। মাথায় সামান্য ব্যথা, ব্যান্ডেজ করা রয়েছে। কোনো রকমে বললাম, তার মানে তুমি ইচ্ছে করেই কি আমায়... এই এক মিনিট, এই পুলিশ অফিসারকে আমি কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। পুলিশ অফিসার সামান্য হাসল। তার হাসিতে বোঝা গেল বাড়ির সামনে দেখা সেই পাগল আর এই পুলিশ অফিসারের মুখের মধ্যে পার্থক্য শুধু লম্বা চুল আর কয়েকটা মুখে লেগে থাকা ধুলো ময়লা ছাড়া আর অন্য কিছু নেই। আপনারা এখানে আসার দিনই আমায় শঙ্করবাবু টেলিফোন করে সব কিছু বলে দিয়েছিলেন। এমনিতেই চঞ্চলবাবু পুলিশের রিটায়ার্ড পার্সন। তাছাড়া তিনি আমাদের কাছে এসেছিলেন, কিন্তু পুলিশের পাহারা রেখে এবং দুদিন তল্লাশি করে আমরা কিছুই পাইনি। সেখানে আমরা কি করতে পারি বলুন? তাই শঙ্করবাবু আমাদের একটা প্ল্যান দিলেন। একসময় পুলিশের নানা কাজে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে, তাই কাজটা করেই ফেললাম। ছদ্মবেশ নিয়ে আপনারা ওখানে আসার দিন থেকে কাল সারাদিন পর্যন্ত আশেপাশেই ঘুরে কয়েকটা খবর জোগাড় করে ফেললাম এবং সন্ধ্যার একটু আগে আগে গিয়ে চঞ্চলবাবু আর শঙ্করবাবুকে নিয়ে এসে একটি গোপন জায়গায় লুকিয়ে রাখলাম। গোপন জায়গাটা আর কিছুই নয়, চঞ্চলবাবুর বাড়ির পাশেই অন্য একটা বাড়ি। আর তারপর তো রাতের বেলা কি হবে সেটা আগে আগে আন্দাজ করতে পেরেছিলেন শঙ্করবাবু। কিন্তু ওই ছেলেটি যে সেই ছেলেটি যার সঙ্গে আমি বসন্তপুরে ভাড়া ছিলাম বছর খানেক আগে, সেটা আপনি ধরতে পারলেন কি করে? আপনার শত্রুদের মধ্যে বেশিরভাগই ছিল গুন্ডা মস্তান। তারা এমনভাবে কাউকে ভয় দেখাবার চেষ্টা করবে না। সরাসরি আপনার বাড়িতে ঢুকে বা আপনাকে ফোন করতে পারে কিংবা রাস্তাঘাটে আপনার ওপর আক্রমণ করতে পারে। তাছাড়া এই সমস্ত গুন্ডা বদমাইশের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, পুলিশের সঙ্গে এদের শত্রুতা থাকলেও রিটায়ার্ড পুলিশের ওপরে এদের আক্রোশ খুব বেশি থাকে না। যদি না এমন কিছু করে থাকেন আপনি, সেটা অনেক বড় সড়ো কিছু। আপনি আপনার কাজ করেছেন। আপনার কেস হিস্ট্রি ঘেটে আমি একটা ব্যাপার জানতে পেরেছি। আপনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, কিন্তু আপনার হাতে পড়া অপরাধীদের আপনি সুযোগ দিয়েছেন শোধরাবার। এমন অনেকবার হয়েছে যে আপনি তাদের শাস্তি যাতে কম হয় সেই চেষ্টাও করেছেন এবং তাদের জীবন বদলে দেওয়ার চেষ্টা করেছেন। তাই আপনার শত্রু যে অপরাধীদের মধ্যে থেকে শুভাকাঙ্ক্ষী সংখ্যা হয়েছে বেশি, এই ছেলেটির ব্যাপারে আমি কোনো খবর পাইনি। প্রথমত মানসিক হাসপাতাল থেকে সে কোথায় গিয়েছিল তা আমি জানি না। তারপরে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে জানা যায় এই এলাকায় প্রায় মাস দুয়েক আগে ওই বাড়িতে একজন এসেছে, যে ওই বাড়িতে থাকা তন্ময়ের বন্ধু। তখনই তার খোঁজ খবর করতে বলি এবং দেখা যায় সে এসেছে সেখান থেকেই যেখানে বসন্তপুরে থাকা আপনার সেই ছেলেটির বাড়ি ছিল। দুয়ে দুয়ে সামান্য 4 হওয়ায় তবু আমি অপেক্ষায় ছিলাম। পুলিশ অফিসার নিবারুণ হালদারকে দিয়ে নজর রাখানো শুরু করি, আর তখনই বোঝা যায় এই বাড়িতে তন্ময় এবং তার কাছে আসা আপনার পরিচিত সেই কিছু একটা করছে। ওরা আপনাকে ভয় দেখাতে চেয়েছিল। আসলে সেই বন্ধু যেমন মানসিক সমস্যার মধ্যে পড়েছিল, তেমনই একটা মানসিক পরিস্থিতি আপনার তৈরি করতে চেয়েছিল। সেটা হয়েও যেত, তার আগেই আপনি আমার কাছে চলে এসেছিলেন। শঙ্করবাবু আমাদের সমস্ত প্ল্যানটা দিয়েছিলেন এবং সেই মতো আমি সেদিনও বিকেলের দিকে শান্তনুবাবুকে কিছু একটা আভাস দেওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু উনি আমায় সত্যিকারের পাগল ভেবে দূরে দূরেই ছিলেন। মনে পড়ে গেল পাগলটা দুবার আমার দিকে তাকিয়ে কি যেন বলার চেষ্টা করেছিল। দাসবাবু বললেন, তন্ময় আর ওর বন্ধু দুজনেই ধরা পড়েছে এবং পুলিশের কাছে ওরা সমস্ত কথাই স্বীকার করেছে। তাছাড়া হাতে নাতে শান্তনুবাবুকে মারার সময় তারা ধরা পড়েছে বলে অপরাধী হিসেবে তাদের শাস্তি হবেই। বিশ্বাস করবেন না, ওই ছেলেটির কথা যে আমার 2-1 বার মনে হয়নি তা নয়,
কিন্তু আমার তো কোনো দোষ ছিল না শঙ্করবাবু। তাহলে মাঝে মাঝে এমন হয়ে যায় চঞ্চলবাবু, দোষ না থাকলেও মাঝে মাঝে সমস্যায় পড়তে হয়, আর তার জন্যই তো আমাদের থাকা। আর সেই সমস্যা থেকে আপনাদের মতন সৎ মানুষদের বের করে আনার জন্য। আপনি চিন্তা করবেন না, ওদের শাস্তি হবেই। আর কখনো ওরা আপনাকে এমন ভাবে বিব্রত করার সাহস দেখাবে না। এখন শান্তনু একটু সুস্থ হয়ে গেলেই আমরা বাড়ি ফিরতে পারি। শান্তনু, তুমি একটু বিশ্রাম করো, আমরা বাইরে যাই। আমি আবার হেলান দিলাম। মাথায় সামান্য ব্যথা ছিল, কিন্তু কেসটার সমাধান হয়ে গেছে শুনে ভালো লাগলো। তার মানে আমি যখন ছাদে উঠেছিলাম তখন সামনের দিকে একজন এবং পেছন দিকে আরেকজন ছিল। ইস, আরেকটুর জন্য, না হলে সমাধান আমিই করে ফেলেছিলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে গোয়েন্দা শঙ্খ সিরিজের আরও একটি গল্প, খুন খুন গন্ধ। তাহলে গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টে জানান আপনাদের মতামত। আজকের গল্প পাঠে ও চঞ্চলের চরিত্রে আমি কৌশিক, এছাড়াও গোয়েন্দা শঙ্করের চরিত্রে সৌরভ রায় এবং মিস্টার দাসের চরিত্রে অনির্বাণ সাহা, আবহতে ইয়ন এবং প্রচ্ছদে পিয়ালি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।